দেখ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবহবিকার। আবহবিকার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের এটা জানতে হবে। আবহবিকার এই যে শব্দটা, এখানে তোরা একটা শব্দ পাচ্ছিস নিশ্চয়ই, সেটা হচ্ছে আবহাওয়া। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আবহবিকারের ইংরাজি শব্দ হচ্ছে, বা আবহবিকাকে ইংরাজিতে বলা হয় ওয়েদারিং। কি বলা হয়? ওয়েদারিং। অর্থাৎ এখানে একটা শব্দ আছে, এটা হচ্ছে ওয়েদার, বা যাকে আমরা বলি আবহাওয়া। তাহলে আবহবিকার বা ওয়েদারিং কাকে বলা হয়? আবহবিকার বা ওয়েদারিং যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি, আমরা বলতে পারবো যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, যেমন উষ্ণতা, যেমন আর্দ্রতা, বৃষ্টিপাত বা বিভিন্ন গ্যাস, এই সমস্ত উপাদান দ্বারা বা বিভিন্ন জীবজন্তু দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তাকে বলা হয় আবহবিকার বা ওয়েদারিং। আবার বলছি, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলাসমূহ আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস বা জীবজন্তুর দ্বারা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তাকেই বলা হয় আবহবিকার। তাহলে একটু আমরা এটা মানে হচ্ছে ওই বই কেন্দ্রিক একটা সংজ্ঞা বললাম। যদি আমরা সহজ করে এটাকে বলি, তাহলে আমরা বলতে পারবো, ধর এটা একটা শিলা ভূপৃষ্ঠের উপরে রয়েছে। এবার সূর্য কিরণ পড়ছে। আমরা জানি শিলা হচ্ছে এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে অনেক খনিজ রয়েছে। এই খনিজগুলো দিনের বেলা সূর্যের তাপে কি হবে, আস্তে আস্তে শিলাটা প্রসারিত হবে। আবার যখন রাতে এসে তাপ বিকিরণ করবে এই শিলা, তখন সে আবার সংকুচিত হয়ে যাবে। তাহলে একবার প্রসারিত দিনের বেলা, আবার একবার রাতের বেলা সংকুচিত। এই হওয়ার ফলে কি হবে, যদি আমরা ইলাস্টিককে এভাবে টানি বারবার, আবার ছাড়ি, টানি ছাড়ি, টানি ছাড়ি, একসঙ্গে কি হবে, ইলাস্টিকটা ছিঁড়ে যাবে। ঠিক একইভাবে এই শিলাখণ্ডটাও কিন্তু পরবর্তীকালে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। অর্থাৎ এই গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হলো। এটা কিন্তু একটা আবহবিকার। বা হতে পারে কি, রাসায়নিকভাবে বিয়োজিত হলো। ধর একটা শিলা, এটা ধর মনে কর একটা চুনা পাথর, সেই চুনা পাথর জলের সংমিশ্রণে আসলো। জলের স্পর্শে কি হবে, চুনা পাথরটা গলে যাবে, চুন গলে গেল। তাহলে ওটাও কিন্তু একটা আবহবিকার। অর্থাৎ আবহবিকারে সে যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হতে পারে বা রাসায়নিকভাবে বিয়োজিত হতে পারে। কিন্তু এখানে মজার বিষয়, আবহবিকারে যে শিলা যে চূর্ণ বিচূর্ণ হলো বা যে বিয়োজিত হলো, এরা কিন্তু সেই স্থান থেকে অপসারিত হবে না, মানে অন্য কোথাও চলে যাবে না। যেখানে তোর হচ্ছে ভেঙেছে, গুঁড়ো গুঁড়ো হয়েছে, সেখানেই পড়ে থাকছে। তাই আবহবিকারকে একটা বলা হয়, একটা হচ্ছে স্থৈতিক প্রক্রিয়া বা স্থিতিশীল প্রক্রিয়া, মানে শিলা এক্ষেত্রে অপসারিত হবে না। আবহাওয়া কাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত বা বিভিন্ন জীবজন্তু, এদের দ্বারা কিন্তু আবহবিকার নিয়ন্ত্রিত হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আবহবিকারের একটা বেসিক কনসেপ্ট। আচ্ছা দেখ, তাহলে আবহবিকার আমরা এই তো পড়লাম, আমরা জানতে পারলাম। আবহবিকার কিন্তু আমরা আরেকটা শব্দ দিয়ে বলি, সেটা হচ্ছে বিচূর্ণী ভবন। কি বলি? বিচূর্ণী ভবন। মানে হচ্ছে বিভিন্ন যে শিলাসমূহ, আমরা জানি ভূপৃষ্ঠে তিনটে শিলা আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর হচ্ছে রূপান্তরিত শিলা। এই শিলাগুলো কিন্তু আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়, বা কি হয়, রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা আবহবিকারকে বলি বিচূর্ণী ভবন। যেহেতু ভেঙে যাচ্ছে, ধর একটা শিলাকে যদি আমি হাতুড়ি দিয়ে পিটাই বারবার করে, কি হবে, সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। এখানে হাতুড়িটা হচ্ছে মাধ্যম, শিলাটা ভেঙে গেল। এই হাতুড়িটা কিন্তু হচ্ছে অদৃশ্য হাতুড়ি। হাতুড়িটা কারা? উষ্ণতা বা বৃষ্টিপাত বা আর্দ্রতা বা গ্যাস, এরা কি করছে, এরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে
এই শিলাকে ভেঙে ফেলছে গুঁড়ো গুঁড়ো করে, বা কি হচ্ছে, এটা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এর জন্য আমরা আবহবিকারকে বলি বিচূর্ণী ভবন প্রক্রিয়া। আবহবিকার কিন্তু বিভিন্ন অঞ্চলে হয় এবং মূলত আমাদের 3 প্রকার আবহবিকার আছে। কি কি আছে? একটা হচ্ছে আমাদের আছে যান্ত্রিক আবহবিকার, একটা আছে হচ্ছে আমাদের রাসায়নিক আবহবিকার, আরেকটা আছে হচ্ছে আমাদের জৈবিক আবহবিকার। যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। যান্ত্রিক মানে ঠিক যন্ত্রের ন্যায় কাজ করবে। এটা কোথায় কোথায় হবে না, এটা মূলত হবে কিন্তু মনে রাখতে হবে উষ্ণ মরু অঞ্চলে। কোথায় হবে? উষ্ণ মরু অঞ্চলে। তার মানে যেখানে তো প্রচন্ড গরম থাকে, মরু অঞ্চল মানে কি, প্রচন্ড গরম, দিনের তাপমাত্রা খুব বেশি আবার রাতের তাপমাত্রা খুব কম, শুষ্ক, বৃষ্টিপাত হয় না, সেখানে কিন্তু যান্ত্রিক আবহবিকার প্রাধান্য বিস্তার করবে। মানে এখানে কি হবে, শিলাগুলো ধর সূর্যের তাপ গ্রহণ করবে দিনের বেলায়, বিভিন্ন খনিজ দিয়ে গঠিত, শিলা প্রসারিত হবে, আবার রাতে তাপ বিকিরণ করবে, ঠান্ডা হবে, সংকুচিত হবে। শিলা প্রসারিত দিনের বেলা, রাতে সংকুচিত, এই করতে শিলাগুলো কিন্তু ফেটে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। ওটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাওয়াটাকে বলা হয় যান্ত্রিক আবহবিকার। এটা মূলত কাজ করবে কোথায়? উষ্ণ মরু অঞ্চলে, যেখানে তাপমাত্রা বেশি, যেখানে বাতাস শুষ্ক। নেক্সট রাসায়নিক আবহবিকার। রাসায়নিক মানে কি, এখানে রাসায়নিক প্রক্রিয়া কাজ করবে, রাসায়নিক বিক্রিয়া কাজ করবে। তাহলে এখানে কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে জল, জল প্রয়োজন। আর কি প্রয়োজন না, বৃষ্টিপাত বা জল। কি বললাম? আচ্ছা ভুল বললাম, সরি। একটা প্রয়োজন হচ্ছে জল, আর প্রয়োজন হচ্ছে উষ্ণতা। তাহলে যেখানে তোমার জল থাকবে অনেক এবং হচ্ছে কি হতে হবে না, উষ্ণতাও থাকতে হবে। তাহলে কোন কোন অঞ্চলে সেটা হয়? সেটা হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে কিন্তু প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়, মানে এখানে প্রচুর জল পাওয়া যায়, বৃষ্টি হচ্ছে, জল রয়েছে। আর কি, এখানে তাপমাত্রা বেশি, এটা উষ্ণ মণ্ডলের অন্তর্গত, এখানে তাপমাত্রা বেশি আবার বৃষ্টিপাতও বেশি। আর কোথায় হবে না, আর হবে হচ্ছে আমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, মানে আমাদের এই যে এই সমস্ত দেশগুলোতে। কারণ কি, এখানে দেখবি এখানে কিন্তু গ্রীষ্মকালে ভালো বৃষ্টিপাত হয়, তাপমাত্রাও বেশি। দেখ এখন আমি ঘামছি, গরম রয়েছে, গরমও থাকে আবার বৃষ্টিও হয় মূলত গ্রীষ্মকালে। তাহলে এখানেও কিন্তু রাসায়নিক আবহবিকার কাজ করবে। যেখানেই আমরা বৃষ্টিপাত পাবো এবং উষ্ণতা পাবো, সেখানে রাসায়নিক আবহবিকার কিন্তু প্রাধান্য বিস্তার করবে। আর জৈবিক আবহবিকারটা যে কোনো অঞ্চলে হতে পারে। জৈবিক মানে কারা, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী যখন শিলাকে ফাটল করে বা শিলাকে ভেঙে ফেলে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, অনেকের দিকে বাড়িতে দেওয়ালে কিন্তু অশ্বত্থ গাছ জন্মায়, বা তোর হচ্ছে বট গাছ জন্মায়। দেখবি অশ্বত্থ গাছের শিকড় বা বট গাছের শিকড় কিন্তু আমাদের দেওয়ালকে ফাটিয়ে দেয়, ভেঙে ফেলে। বা এরকম ভাবে কিন্তু শিলার মধ্যেও বিভিন্ন গাছ জন্মায়, এরা কিন্তু শিলাকে ফাটিয়ে দেয়, ভেঙে ফেলে। ওটা হচ্ছে জৈবিক আবহবিকার। বা কোনো ছুঁচো বা কোনো ইঁদুর মাটি গর্ত করে করে যাচ্ছে, তাহলে মাটিকে ফেটে ফেলছে, ভেঙে ফেলছে, গুঁড়ো করছে, ওটাও কিন্তু একটা জৈবিক আবহবিকার। তাহলে এই হচ্ছে 3 প্রকার আবহবিকার, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক। আর কোন কোন অঞ্চলে সেগুলো দেখা যায় আমি বললাম। এবার আমরা আলোচনা করবো দেখ ক্ষয়ভবন নিয়ে। ক্ষয়ভবনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইরোশন। আমরা আবহবিকারটা পড়েছি, এবার আমরা পড়বো ক্ষয়ভবন। যে গতিশীল প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় এবং অপসারিত হয়, তাকে বলা হয় ক্ষয়ভবন। আবার বলছি, যে গতিশীল প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় এবং অপসারিত হয়, মানে অপসারিত হয়ে অন্য কোথাও চলে যায়, তাকে বলা হয় ক্ষয়ভবন। আবহবিকার ছিল একটি স্থিতিশীল প্রক্রিয়া এবং আবহবিকারে কিন্তু শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানেই পড়ে থাকতো, অন্য কোথাও কিন্তু অপসারিত হতো না, অন্য কোথাও কিন্তু চলে যেত না। যেখানে শিলাটা রয়েছে সেখানেই ভাঙছে, সেখানেই পড়ে থাকছে। আর ক্ষয়ভবনের শিলা ক্ষয় পাচ্ছে, পেয়ে কিন্তু অপসারিত হয়ে চলে যাচ্ছে। ধরা যাক এই একটা শিলা,
বিভিন্ন প্রাকৃতিক শক্তি, মনে কর বায়ু, ধর বায়ু ক্ষয় করলো, ভাঙলো, ভেঙে এবার একে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানে এইটা ভেঙে ভেঙে আস্তে আস্তে এভাবে চলে যাচ্ছে। তাহলে এটা ছিল কিন্তু এইখানে, শিলাটা ছিল এখানে, ভেঙে গিয়ে কিন্তু হাওয়ার দ্বারা প্রবাহিত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ক্ষয়ীভবন। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এরা সবাই কিন্তু ক্ষয়ীভবনের মাধ্যম, এরা প্রক্রিয়া নয়। কি বলবো আমরা এদেরকে? মাধ্যম বা মিডিয়াম। এদের দ্বারা কিন্তু ক্ষয়ীভবন প্রক্রিয়া সম্পন্ন হয়। আবহবিকার ছিল গতিশীল প্রক্রিয়া নয়, স্থিতিশীল প্রক্রিয়া। যে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় সেগুলো সেখানেই পড়ে থাকে। ক্ষয়ীভবনের শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং অপসারিত হয়ে অন্যত্র চলে যায়। এটা কিন্তু মেন পার্থক্য। এবার আমরা পড়বো হচ্ছে, হয়ে আছে, আমরা আবহবিকার পড়লাম, ক্ষয়ীভবন পড়লাম, এবার পড়বো হচ্ছে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। দেখ, আবহবিকার আমরা পড়েছিলাম যে ভূপৃষ্ঠের শিলাগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পাবে এবং অন্যত্র অপসারিত হয়ে চলে যাবে। যেমন নদী কি করছে? ধর নদী পার্বত্য অঞ্চলে ক্ষয় করছে, ক্ষয় করে সে নুড়ি কাকড় বালিকে কিন্তু বহন করে নিয়ে চলে আসছে। বা বায়ু কি করছে? মরু অঞ্চলে ক্ষয় করছে, ক্ষয় করে সে কিন্তু ওই আলগা যে বালুরাশি তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। বা সমুদ্র তরঙ্গ, সমুদ্রের ঢেউ সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে, নুড়ি কাকড় ভাঙছে, আবার নিয়ে চলে আসছে। তার মানে যেখানে ভাঙছে সেখান থেকে সে নিয়ে চলে যাচ্ছে, এটা ক্ষয়ীভবন। আবহবিকারে কি ছিল? ক্ষয় পেয়েছে, ক্ষয় নয়, চূর্ণ বিচূর্ণ হয়েছে বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়েছে, হয়ে সেখানেই পড়ে রয়েছে। আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। সেটা কি? সেটা হচ্ছে এটা একটা পার্বত্য ঢাল, এটা ভূপৃষ্ঠের একক, এটা একটা পার্বত্য ঢাল। তাহলে পার্বত্য ঢাল বেয়ে যখন আবহবিকারগ্রস্ত বিভিন্ন শিলাসমূহ বা চূর্ণ বিচূর্ণ শিলা মাধ্যাকর্ষণ শক্তির জন্য বা অভিকর্ষ বলের জন্য পার্বত্য ঢালের ওপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আবার বলছি, আবহবিকারগ্রস্ত বিভিন্ন শিলাচূর্ণ যখন পাহাড়ের উঁচু ঢাল থেকে মাধ্যাকর্ষণ বলের জন্য নিচের দিকে নেমে আসে, দ্রুত গতিতে হতে পারে, আবার আস্তে আস্তে হতে পারে, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে কি? পুঞ্জিত ক্ষয়। পাহাড়ের ঢাল, মাধ্যাকর্ষণ বল কাজ করে কোথা থেকে? ওপর থেকে নিচের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে পাহাড়ের ওপর ঢাল থেকে শিলাচূর্ণগুলো আস্তে আস্তে মাধ্যাকর্ষণ বলের জন্য নিচের দিকে নেমে আসছে বা দ্রুত হট করে নেমে আসছে, এটাকে বলা হবে কিন্তু পুঞ্জিত ক্ষয়। ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় কিন্তু এক বিষয় নয়। পুঞ্জিত ক্ষয় কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে কে? মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল। মনে থাকবে এটা, এটা যেন ভুল না হয়। আর ক্ষয়ীভবন কিন্তু যে কোনো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উড়ে চলে যাচ্ছে বা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, ওটা হচ্ছে ক্ষয়ীভবন। আর মাধ্যাকর্ষণ বলের জন্য যখন পাহাড়ের ঢালবে শিলারাশি, শিলাচূর্ণ নিচের দিকে নেমে আসবে, তখন তাকে বলা হবে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় অনেক ভাগ আছে, যেমন তোর হচ্ছে ধস আছে। ধস মানে কি? প্রচন্ড দ্রুত গতিতে বিভিন্ন শিলাচূর্ণ এটা নিচের দিকে নেমে আসবে, এটা ধস। বা প্রপাত হতে পারে, যে তোর হচ্ছে বিভিন্ন শিলাচূর্ণ বা কর্দম মানে কাদা, এরা নিচের দিকে নেমে আসছে, দ্রুত হতে পারে বা আস্তে আস্তে হতে পারে, সেটা হচ্ছে তোর প্রপাত বা ফল। মেনলি খাড়া ঢাল বরাবর হয়। আবার তোর হতে পারে তোর হচ্ছে প্রবাহ, যেমন পাহাড়ের ঢাল দিয়ে কর্দম মানে কাদা আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে নেমে আসছে, কর্দম প্রবাহ। বা শিলাচূর্ণ গড়িয়ে গড়িয়ে নেমে আসছে, শিলাচূর্ণ প্রবাহ। এরকম কিন্তু ভাগগুলো আছে। এটা হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়। তাহলে আমরা তিনটে বিষয় পড়লাম। এক পড়লাম হচ্ছে আমরা আবহবিকার, আমি সংক্ষেপে লিখলাম। আরেক পড়লাম হচ্ছে আমরা ক্ষয়ীভবন। আরেকটা পড়লাম হচ্ছে আমরা কি? পুঞ্জিত ক্ষয়। দেখ,
এই তিনটে প্রক্রিয়া কি করছে? আবহবিকারে কি হচ্ছে? আমরা তিনটে বিষয় পড়লাম, আবহবিকার পড়লাম, ক্ষয়ীভবন পড়লাম, পুঞ্জিত ক্ষয় পড়লাম। এই তিনটে বিষয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। কি রকম? ধর আমাদের একটা ভূপৃষ্ঠ, এবার ভূপৃষ্ঠের উপরে ধর এটা একটা শিলারাশি রয়েছে, এটা নিচেরটা, এটা উপরের অংশ। এবার কি হলো? আবহবিকার কাজ করলো, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ক্ষয়ীভবন কি করলো? এবার এটাকে অপসারণ করে নিয়ে চলে গেল। পুঞ্জিত ক্ষয় কি করতে পারে না, পাহাড়ে ঢালবে, এগুলোকে উপর থেকে নিচের দিকে নিয়ে চলে গেল। তাহলে এই যে শিলাগুলো আগে উপরে ছিল তারা ক্ষয়প্রাপ্ত হলো, ক্ষয়প্রাপ্ত হয়ে তারা অপসারিত হয়ে চলে গেল। তাহলে কি আর থাকছে না এখানে? এটা কি এখানে থাকছে? আর থাকছে না। তাহলে কি হলো দেখ, তাহলে কিন্তু নিচের যে শিলা সে কিন্তু ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে গেল, প্রকাশিত হলো। একটা শিলা, একটা ভূপৃষ্ঠের স্তর, তার উপর শিলা স্তর। শিলা আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ হতে পারে, ক্ষয়ীভবনের দ্বারা চূর্ণ বিচূর্ণ এবং অপসারিত হতে পারে, বা পুঞ্জিত ক্ষয়ের দ্বারা অপসারিত হতে পারে। যেই অপসারিত হয়ে চলে গেল তখন নিচের যে শিলাস্তর, নিচের যে অংশ, সেটা কিন্তু ভূপৃষ্ঠে উন্মুক্ত হলো, আমরা দেখতে পেলাম। এই যে নগ্ন হয়ে যাওয়া, উন্মুক্ত হওয়া, একে বলা হয় কি? নগ্নীভবন। কি বলা হয়? নগ্নীভবন। শুধু আবহবিকার হলে কিন্তু নগ্নীভবন হতো না, কারণ নিচের শিলা উন্মুক্ত হতো না। ক্ষয়ীভবনে ক্ষয় পেত না প্রথমে, পুঞ্জিত ক্ষয়ও সেম ব্যাপার। আবহবিকারে ক্ষয় পেল এবং ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয়ে অপসারিত হয়ে চলে গেল, তাই নিচের শিলা উন্মুক্ত হয়ে গেল। একে বলা হলো নগ্নীভবন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে তোরা সহজ করে বুঝতে পারবি। ধর আমার মাথায় চুল আছে, আমার চুলগুলোকে ভাব শিলাস্তর। এবার ধর হাওয়ায় আমার ধর মাথার চুলগুলো পড়ে গেল, ধর আমার মাথা, এগুলো আমার চুল, হাওয়া দিচ্ছে, হাওয়ায় কি হলো? এই চুলগুলো পড়ে গেল, পড়ে গিয়ে মাথার উপরেই পড়ে থাকলো, চুলগুলো মাথার উপরে এরকম পড়ে থাকলো। তাহলে কি হলো? আবহবিকার হলো। আমার মাথার চুল হাওয়ার জন্য পড়ে গেল, মাথার উপরেই পড়ে থাকলো, আবহবিকার হলো। আবার হাওয়া দিল, চুলগুলো উড়ে চলে গেল, চুল আর থাকছে মাথায়? চুল নেই। তাহলে কি বেরিয়ে আসলো এবার বাইরে? আমার চকচকে টাক বেরিয়ে আসলো, টাকটা প্রকাশিত হলো। এই যে টাক দেখা বা টাক যে বেরিয়ে আসা, এটাই হচ্ছে আমার নগ্নীভবন। টাকটা কি? আমার নিচের শিলা, উপরে চুলটা, উপরে শিলাস্তর। তাহলে আবহবিকার, ক্ষয়ীভবন আর পুঞ্জিত ক্ষয় ইকুয়ালস টু নগ্নীভবন। বোঝা গেল? তাহলে এই তোদের আজকের পড়া। এই সংক্রান্ত বাকিগুলো তোরা পড়বি, আশা করি বুঝতে পারবি। যদি কোনো সমস্যা হয় আমাকে তোরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করে জানাস।